হ্যালো দর্শক, আমাদের আলোর পথে পেজে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভুল করিনি ভালোবেসে। আমরা শুরু করার আগে পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল টিপুন। আরও অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তু। চলুন শুরু করি। সরি মিসেস রাই, আপনার স্বামী মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করার ফলে বিয়ের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও আপনার কোল আলো করে এখনও কোনো সন্তান আসেনি। সমস্যাটা আপনার নয়, সমস্যাটা হল আপনার স্বামীর। কারণ উনি যৌবনকালে পা দেওয়ার পরপরই মিছে দুনিয়ার মিছে মায়ায় আসক্ত হয়ে পিতা হওয়ার স্বাদ চিরকালের জন্য হারিয়ে ফেলেছেন। কিছু করার নেই, অনেকটা দেরি হয়ে গেছে। ডাক্তারের বলা কথাগুলো শুনে আমার স্ত্রীর মুখটা নিমিষেই কালো হয়ে যায়। পাশেই বসেছিলাম আমি। এই নিয়ে 7-8 বার ডাক্তারের কাছে আসলেও সবার মুখে এই একটাই কথা, লজ্জায় আমার মাথা কাঁটা যাওয়ার উপক্রম। নিজেকে সামলে নিয়ে হাজারো দুঃখ, বেদনা, যন্ত্রণাকে নিজের ভেতরেই ধাবিত করে কিছুটা আশ্বাস নিয়ে আমার স্ত্রী রাই ডাক্তারকে বলল, এখন কি কিছুই আর সম্ভব নয়? না হো মিসেস রাই, আর কিছুই সম্ভব না। আপনার স্বামীর একটা ভুলের কারণে আজ আপনি সন্তানহীন। মা হওয়ার স্বাদটা ঠিক অনুভব করতে পারছেন না। অতএব ডাক্তারের সাথে আর কোনো কথায় জড়ালো না রাই। নির্বে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেল। রাইয়ের পিছু পিছু আমিও চলে এসেছিলাম। একটা রিক্সা ডাক দিয়ে বাসার উদ্দেশ্যে দুজনে যাত্রা শুরু করলাম। রাই কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। নিজে থেকে কথা বলার ইচ্ছেও এই মুহূর্তে আমার নেই। কোনো মুখেই বা আমি এখন রাইয়ের সাথে কথা বলবো? দীর্ঘদিন রিলেশনের পর বিয়ে করেছি আমরা। জাতপাত বংশের নাম ডুবিয়ে ভালোবাসার টানে আমার কাছে ছুটে এসেছিল রাই। কিন্তু কি পেল? সন্তান না হওয়াটা একটা মেয়ের কাছে কতটা না কষ্টদায়ক ব্যাপার, সেটা আর যাই হোক সবাই উপলব্ধি করতে পারবে না। ভুলটা আমারই ছিল। কেনই বা খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করলাম? নিজের ভবিষ্যৎকে অন্ধের দিকে ঠেলে দিলাম। আজ ঠিকই টের পাচ্ছি, আমাদের ওই সব বন্ধুদের সাথে চলাফেরা করা উচিত নয়, যেসব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছুই শেখা যায় না। যৌবনে পা দিতে না দিতেই বিভিন্ন অপকর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিলাম আমি। কিন্তু পরবর্তী সময়ে রাইয়ের বিশুদ্ধ ভালোবাসা আমাকে সম্পূর্ণই বদলে দিয়েছিল। রিক্সা সেই কবেই বাসার সামনে এসে দাঁড়িয়েছে। সেদিকে যেন আমার কোনো ভ্রুক্ষেপ নেই। রাইও পাশে নেই, হয়তো বাসার ভেতরে চলে গেছে। বেশ কিছুটা বিরক্তিকর মুখ নিয়ে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। অতঃপর রিক্সাওয়ালাকে তার পারিশ্রমিকটা বুঝিয়ে দিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলাম। স্পষ্টই শুনতে পাচ্ছি রাইয়ের কান্নার স্বর। ওর চোখের অশ্রু কেন যেন আমাকে তীব্র কষ্টের অতল সাগরে ডুবিয়ে দিচ্ছে। সত্যি, সবকিছুর জন্য একমাত্র আমিই দায়ী। রুমের কিছুটা কাছে আসতেই আরও একজনের উপস্থিতি টের পেলাম। আর সে হল রহিকা ভাবি। রহিকা ভাবি হলেন বাড়ির মালকিন, অর্থাৎ আমরা ভাড়াটিয়া। নিস্তব্ধ হয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছি। ভেতরে রহিকা ভাবি আমার স্ত্রীর মাথায় হাত ভুলিয়ে দিতে দিতে সহানুভূতির কণ্ঠস্বরে বললেন, যা তোমার কপালে ছিল তাই হয়েছে গো। তুমি খুব বড় ভুল করেছ, ওর মতো একটা থার্ড ক্লাস লোফার চরিত্রহীন ছেলেকে ভালোবেসে বিয়ে করে। এখন দেখছ তো কতটা কষ্ট পেতে হচ্ছে তোমাকে। আহারে, কাঁদতে নিজের কি অবস্থা তাই না করে ফেলছ। এবার একটু কান্না থামিয়ে গুরুজনের কথা শোনো। ভালো সেটাই হবে তুমি যদি শাহরিয়ারকে ডিভোর্স দিয়ে দাও। যে তোমাকে মাতৃত্বের সুখ দিতে পারে না, তার সাথে সারাটা জীবন থাকার কি মানে? ওর সাথে থেকে নিজের জীবনটাকে নষ্ট করার চেয়ে তোমার বাবা মায়ের কাছে চলে যাওয়াটাই শ্রেয়। একটা গেলে আরেকটা আসবে। মেয়েদের জীবনে ছেলেদের কোনো অভাব হয় না বা পড়ে না। বাহ, ভালোই উস্কানি দিচ্ছে আমার স্ত্রীকে। অন্তত রহিকা ভাবির থেকে এমনটা আশা করিনি। এতদিন ওনাকে গুরুজন ভেবে যথেষ্ট সম্মান দেওয়াটা আমার ভুল ছাড়া আর কিছুই ছিল না। তাছাড়া এমনিতেই আমার আর রাইয়ের সম্পর্ক টানাহেঁচড়ার মধ্যে পড়ে আছে। তার মধ্যে যদি কেউ এরূপ উস্কানিমূলক কথাবার্তা শোনায়, তাহলে আমাদের সম্পর্কটা ভাঙতেই বা আর কতক্ষণ। রহিকা ভাবিকে তার হাসব্যান্ড ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছেন। নিজের সংসার তো আগুনে পুড়ে সেই কবেই ছাই হয়েছে। এখন আমার যা মনে হচ্ছে, উনি মূলত পরের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন।
এতক্ষণ দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহিকা ভাবির কথোপকথনগুলো শুনছিলাম। আমি যে এখানে দাঁড়িয়ে আছি তা হয়তো কেউ এখনো টের পায়নি। পরিশেষে হালকা একটা শুকনো কাশি দিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম। আমাকে দেখে রহিকা ভাবি রাইয়ের পাশ থেকে উঠে দ্রুতই চলে গেলেন। অতঃপর আমি রাইয়ের কাছে যেতেই রাই আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, খবরদার, তুমি আমার কাছে আসার বৃথাই চেষ্টা করবে না শাহরিয়ার, তোমার ওই পাপী হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। রাই প্লিজ আমার কথাটা একটু শোনো। না, আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। আজ আমি বলবো, তুই শুধু কান দিয়ে শুনবি। সবকিছু ছেড়ে তোর মতো একটা 2 টাকার অনাথ ছেলের সাথে পালিয়ে এসেছিলাম আমি, কিন্তু সেটাই আমার জীবনের বড় ভুল ছিল। ফরমালিনযুক্ত ফলমূল যেমন উপরে ভালো ও ভেতরে পচা থাকে, ঠিক তেমনি তুইও উপর থেকে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকিস, কিন্তু তোর ভেতরটা দুর্গন্ধময়, পচা। প্রত্যেকটা ডাক্তারের কথা আমার হৃদয়কে তিলে তিলে ভেঙে দিয়েছে শাহরিয়ার। সন্তান না হওয়ার অন্য যে কোনো কারণ থাকলে আমি মুখ বুঝে নিজের ভাগ্যকে সদরে বরণ করে নিতাম, কিন্তু এমন সমস্যা আমি কি করেই বা মেনে নিব, যে সমস্যার জন্য আজ তুমি নিজেই সবচেয়ে বড় দায়ী। আজ খুব একটা ভালো করেই বুঝতে পারছি রিলেশনে থাকাকালীন তুই কেন বারবার আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য উতলা হয়ে পড়তি। তুই শুধুই আমার দেহ চেয়েছিলি, আমাকে নয়। তখন যদি তুই আমার দেহটাকে পেতে সক্ষম হতি তাহলে হয়তো সেই কবেই আমায় ছেড়ে চলে যেতিস। তুই একটা চরিত্রহীন শাহরিয়ার, তোর মতো মুখোশধারী মানুষকে ভালোবাসাটা আমার বৃথা ছিল। হ্যাঁ, মানছি বাজে বন্ধুদের পাল্লায় পড়ে আমি একটু বিপথে চলে গিয়েছিলাম। এমনকি তোমাকে অনেকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করার কথাও বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো রাই, তোমার নিখুঁত ভালোবাসা আমাকে সম্পূর্ণ বদলে দেয়। সবকিছু মিথ্যা হলেও তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে নয়। আমি তোমাকে সত্যিই ভীষণ ভালোবাসি রাই। তুমি হিনা যে আমার জীবনটা একদমই অচল। চুপ কর, দোহাই লাগে। তোর মুখ থেকে আমি আর কোনো মিথ্যে কথা শুনতে চাই না। তুই রুম থেকে বের হয়ে যা এক্ষুনি। আমি একা থাকতে চাই রাই। অতএব রাই আমাকে জোর করে রুম থেকে বের করে দিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। দরজায় কান পাতলেই আমার বুকের ভেতরটা যেন ব্যথায় কুঁকড়ে উঠে। রাইয়ের কান্নার কণ্ঠ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মেয়েটা হয়তো ভীষণ কষ্ট পেয়েছে। দরজার একটু পাশেই দেয়ালে নিজের পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। কান্নায় চোখ ভিজিয়ে কখন যে নিদ্রার কূলে ঢলে পড়লাম জানি না সঠিক, তবে কারো কোমল স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। রাত ঠিক 1টা হবে। সামনে তাকিয়ে দেখি রাই। ওকে দেখে মাত্র আমি নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মিনতির সুরে বলি, প্লিজ রাই, আমায় ভুল বুঝো না। আমাকে ছেড়ে যেও না কোথাও। আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে মা হওয়ার সুখ না দিতে পারলেও বুক ভরা ভালোবাসা অন্তত তীব্র আকারেই দিতে পারব। নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তোমাকে আমি সবসময় আগলে রাখব। শাড়ির আঁচল দিয়ে আমার চোখের জলগুলো মুছে দিয়ে রাই প্রত্যুত্তরে বলল, দূর বোকা, তোমাকে ছেড়ে কোথায় বা যাব আমি? ছেড়ে যদি যাওয়ারই হতো তাহলে সেই কবেই চলে যেতাম। এত কিছুর পরেও কি তোমার সাথে একই ছাদনা তলায় থাকতাম? জানি না কেন তোমাকে ছেড়ে যেতে মন চায় না আমার। তুমি এত ভুল করার পরেও আমি শেষমেশ সবকিছুই মেনে নিই। কিন্তু আর ভুলেও কোনো করিও না ভুল, তাহলে আমাকে আর পেয়েও পাবে না, চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। এখন চলো খাবার খাবে। না, আমার এখন আর খিদে নেই। চুপ, চলো বলছি। আমিও কিন্তু খাইনি। তাহলে আর কি, চলো। অতঃপর রাই আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল। পরের দিন সকালেও রাই আবারও নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছিল। অফিসের জন্য বেরোনোর আগে রাইয়ের কপালে ছোট্ট একটা চুমু খেয়েছিলাম। শুনেছি বউয়ের কপালে চুমু দিলে নাকি দিনকাল বেশ ভালোই কাটে। যাই হোক, অফিসে পৌঁছে প্রচুর কাজের মোকাবেলা করতে ব্যস্ত হয়ে পড়ি। রাত 8:03 অফিস ছুটির পর বাসায় এসে এদিক ওদিক সব জায়গায় রাইকে খুঁজেও পেলাম না কোথাও। ফোন দিয়েও কোনো লাভ হয়নি, কারণ রাইয়ের ফোন সুইচ স্টপ বলছিল। পরিশেষে হতাশ হয়েই সোফায় বসলাম আমি। কিন্তু আচমকাই আমার চোখের নজর কেড়ে নেয়
সামনের টেবিলে পড়ে থাকা নীল রঙের একটা কাগজ। গভীর আগ্রহ নিয়ে কাগজটা হাতে তুলে নিয়েছিলাম এবং কাগজটার প্রতিটা বাজ খুলে পড়তে শুরু করলাম। প্রিয় শাহরিয়ার, জানি না কিভাবে বলবো বা বলা উচিত, তাই চিঠিতে লিখে গেলাম। কথা কিন্তু একটাই, আমি তোমার সাথে এভাবে দিনের পর দিন সন্তানহীনভাবে প্রতিনিয়ত কষ্টগুলো নিজের বুকে ধাবিত করে ধুকে ধুকে মরতে পারব না। তাই না বলে নীরবে তোমায় ছেড়ে চলে গেলাম নিজের আপন ঠিকানায়। যদি আমার প্রতি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে সেই ভালোবাসার কসম করেই বলছি, দয়া করে আমায় আর খুঁজো না তুমি। ভুলে যাও আমাকে। মনে মনে ভেবে নাও আমি বলে কেউ তোমার জীবনে কখনো ছিলই না। ভালো থেকো। চিঠিটা পড়ে কান্নায় জর্জরিত হয়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ি। কালকে রাতেও তো আবার সব ঠিক হয়েই গেছিল, কিন্তু আজ কি হল? কষ্টে কেন বুক ফেটে যাচ্ছে আমার। নয়নের জলগুলো তীব্র বেগে গড়াতে গড়াতে আজ জল শূন্য হয়ে যাওয়ার উপক্রম। অতঃপর আজ 4 দিন ধরে রুমের এক কোণে পড়ে আছি। বেঁচে থাকার ইচ্ছেটাই আমি হারিয়ে ফেলেছি। এ 4 দিনে রহিকা ভাবি অনেকবার দরজা নক করেছিলেন, কিন্তু ওনাকে প্রতিবার ব্যর্থ হয়েই আমার ফ্ল্যাটের সামনে থেকে ফিরে যেতে হয়। রাত এখন বেশ গভীর। চুপি চুপি ফ্ল্যাট থেকে বের হয়ে ছাদের শেষ সীমানার প্রায় ধার প্রান্তে চলে এলাম। আর এক পা এগোলেই নির্ঘাত মৃত্যু আমাকে চিরদিনের জন্য সঙ্গ করে নিয়ে যাবে। তাছাড়া বাঁচার তেমন কোনো ইচ্ছেও নেই আমার। রাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়লেই কষ্ট আমাকে চিরচির করে খায়। আজ আমার ভুলের জন্যই রাই মা হতে পারেনি, তাই বোধহয় চলে গেছে আমায় ছেড়ে আজীবনের জন্য। আমি পাপী। আমার জন্যই রাইয়ের জীবনটা নষ্ট হয়েছে, তাই আমি চলে যাচ্ছি এ মায়ার বাঁধন ছেড়ে। আমি চাই না আমার জন্য পরবর্তীতে রাইয়ের কোনো প্রকার সমস্যার সূত্রপাত হোক। রাই খুশি থাকুক নতুন মায়ায়, নতুন মানুষের, নতুন খাঁচায় বন্দী হয়ে। আমি হেরে গেছি, ভেঙ্গে চুরমার হয়ে গেছি। আমি আর বাঁচতে চাই না। বাঁচার ইচ্ছে আকাঙ্ক্ষা আমার মধ্যে আর নেই। আমি বাঁচব না, বাঁচতে চাই না। আমি জাহান্নামী। চিরটাকাল জাহান্নামের আগুনে জলে পুড়ে মরব। অতএব আর কিছু না ভেবে আমি ছাদ থেকে লাফ। চলবে। নেক্সট পর্ব আসবে। যদি আপনারা চান, যারা ফলো না দিয়ে গল্প পড়েন তারা ফলো দিন, না হলে মিস হয়ে যাবে। যদি আপনি এই তথ্যটি সহায়ক মনে করেন তবে পেজটি ফলো করতে ভুলবেন না। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনার মতামত আমাদের জানান। আপনি কোনো পদক্ষেপ বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে মন্তব্য শেয়ার করা যত্নশীল, তাই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং যারা এই টিপস থেকে উপকৃত হতে পারে, বাস কর্মক্ষমতা অর্জনকারী ব্যক্তিদের একটি সম্প্রদায় গড়ে তুলুন যারা স্বাস্থ্যসেবার দায়িত্ব নিচ্ছে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখুন।